তোমাদের যাদের পরীক্ষা আগামী 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে পাংচুয়েশনের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব, অর্থাৎ পাংচুয়েশনের 5টা রুলস পড়াবো এবং বিগত সালের সকল প্রশ্ন বিশ্লেষণে আমি পাংচুয়েশনের রুলগুলো তৈরি করেছি এবং আমি পাংচুয়েশনের প্র্যাকটিসও তোমাদেরকে করে দিব ইনশাল্লাহ। আজকের এই ক্লাসটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পাংচুয়েশনে 4 মার্কের মধ্যে 4 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 এর শর্টকাট বাবা তেল পোড়া এবং পানি পোড়া নিয়ে হাজির হয়েছে, যার হাদিয়া মাত্র 100 টাকা ইনশাআল্লাহ। এই পিডিএফটি যদি তুমি ক্রয় করে পড়ো, 100 টাকা দিয়ে পিডিএফটি ক্রয় করে পড়লে ইনশাআল্লাহ তুমি মাত্র 2 দিনও পড়ো 100% পাস করবা। মাত্র 27টি পেজ পড়তে হবে। কতটুকু পড়তে হবে স্ক্রিনের মধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ। যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা 100 টাকা। পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা। ডেমো পিডিএফ ফাইল দেখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দাও। দেখো, যেমনটি বলেছিলাম, মাত্র 5টি পাংচুয়েশন রুল পড়লে 4-এ 4 মার্ক, 100% গ্যারান্টি। এখন মূল ক্লাসে চলে যাব। রুল 1 নম্বর রুলটি হলো প্রশ্নবোধক চিহ্ন। কোথায় কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে? তো দেখো, বাক্যের শুরুতে যদি অক্সিলারি ভার্বটা কি? সাহায্যকারী ভার্ব। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো সাহায্যকারী ভার্ব চিনি না। তো দেখো, সাহায্যকারী ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, had, do, does, did। এগুলো হলো সাহায্যকারী ভার্ব। এরপরে দেখো মডাল ভার্বগুলো কি কি? মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট অথবা WS ওয়ার্ড। তো দেখো WS ওয়ার্ডগুলো কি? WS ওয়ার্ডগুলো হলো হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, হু, হুম, হুজ, হুইচ। অর্থাৎ যে কোনো দ্বারা WS দ্বারা যেগুলো কোশ্চেন হয় সেটি হলো WS ওয়ার্ড। WS ওয়ার্ডগুলো থাকলে, অর্থাৎ বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব, মডাল ভার্ব এবং WS কোশ্চেন থাকে তখন তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো দেখো, এই 1 নম্বর রুল থেকে তোমাদের একটি পাংচুয়েশন কিন্তু থাকবেই। তো বুঝতেই পারতেছো 1 নম্বর রুলটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো দেখো, আমি এখানে এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটি দেখো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তো দেখো, হ্যাভ কিন্তু সাহায্যকারী ভার্ব, যেহেতু বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব আছে সুতরাং বাক্যের শেষে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি। পরেরটি দেখো, হোয়াট আর ইউ ডুইং। তো দেখো, হোয়াট কিন্তু WS কোশ্চেন, যেহেতু বাক্যের শুরুতে WS কোশ্চেন আছে তাই বাক্যের শেষে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমি আর একবার বলি, কারণ WS অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দ্বারা একটি করে পাংচুয়েশন তোমাদের মাস্ট থাকবে। তো দেখো, বাক্যের শুরুতে যদি সাহায্যকারী ভার্ব, মডাল ভার্ব অথবা WS কোশ্চেন থাকে তখন তোমাদেরকে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এবার চলে যাব রুল 2-এ। 2 নম্বর রুলটি দেখো। 2 নম্বর রুলটি হলো কমার ব্যবহার। কোথায় কোথায় কমা বসাতে হবে? তো দেখো, বাক্যের মাঝে যদি দেয়ান থাকে, দেয়ার ফর থাকে, হাউইভার থাকে, দাস থাকে, ইনডিড থাকে, নেভারদালেস, বিসাইডস, মোরওভার। এরপরে দেখো কনসিকুয়েন্টলি অথবা হেন্স থাকে ইত্যাদি অ্যাডভার্ব ব্যবহার হলে এবং এগুলো যদি বাক্যের স্বাভাবিক প্রবাহকে বাধা দিয়ে অতিরিক্ত তথ্য বা জোর প্রদান করে তবে এদের আগে ও পরে কমা বসবে। তোমরা একবারে মুখস্থ করে নাও, এই বাক্যগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে এর আগে বা পরে কমা বসাতে হয়। তবে বাক্যের শুরুতে বসলে শুধুমাত্র কমা বসবে। এই ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে বসলে জাস্ট একটি কমা বসবে, আর মাঝখানে বসলে সামনে এবং পিছনে উভয় পাশে কমা বসাতে হয়। আরেকটি দেখো, বাক্যের শুরুতে যদি ইয়েস বা নো থাকে তাহলে কমা বসাতে হবে। তো দেখো, আমি এখানে
এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। I therefore pray and hope that you would grant my prayer। তো দেখো এখানে therefore আছে, therefore বাক্যের মাঝখানে থাকলে এর সামনে এবং পিছনে কমা বসাতে হয়। পরেরটি দেখো however। তো দেখো যদি বাক্যের শুরুতে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তাহলে এর পরে জাস্ট একটি মাত্র কমা বসাতে হয়। however the weather was bad। এরপরে দেখো ইয়েস, বাক্যের যে কোনো জায়গাতে ইয়েস নো থাকলে এরপরে তোমাদেরকে অবশ্যই কমা বসাতে হবে। আমি দেখো এখানে কমা বসিয়ে দিয়েছি, ইয়েস আই উইল গো। এবার চলে যাব পরের রুলসে। অল্প থামার জন্য একই ধরনের একাধিক শব্দ বা পদ, যেমন নাউন, অ্যাডজেটিভ, ভার্ব পাশাপাশি বসলে তাদের পৃথক করতে, কাউকে সম্বোধন করলে, কোনো ক্লোজ বা ফ্রেজকে আলাদা করতে। এরপরে দেখো ট্যাগ কোশ্চেনের আগে একই বাক্যে দুটি বিভিন্ন স্থানের নাম, তারিখ এবং সাল পৃথক করতে কমা ব্যবহার করতে হয়। তো এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো আর রিনা, রাবেল, তানিয়া, মামুন অ্যান্ড নাদিয়া আর মাই ডিয়ার স্টুডেন্টস। তো দেখো এখানে অনেকগুলো নাম আছে, তো যেহেতু অনেকগুলো নাম আছে এই নামগুলোকে পৃথক করতে অবশ্যই তোমাদেরকে কমা বসাতে হবে। পরেরটি দেখো all men, high and low, rich and poor attended the meeting। তো দেখো the man high and low, rich and poor attended the meeting, এখানে দেখো জোড়া জোড়া ভার্ব আছে, সুতরাং এগুলোকে পৃথক করার ক্ষেত্রে কমা বসাতে হবে। পরেরটি দেখো মিস্টার কামাল the principal of X college is an honest man। তো দেখো মিস্টার কামাল নামকে সম্বোধন করতে কমা বসাতে হয়। এরপরে দেখো দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ, এরপরেও তোমাদেরকে কমা বসাতে হবে। পরেরটি দেখো ইফ ইউ কাম আই উইল গো। এটি দেখো এটি কিন্তু এক্সক্লামেটরি ক্লোজ। ইফ ইউ কাম যদি তুমি আসো, আই উইল গো আমি যাব। এই এক্সক্লামেটরি ক্লোজকে পৃথক করার জন্য কমা বসাতে হয়। পরেরটি দেখো হি লিভস ইন ঢাকা। তো দেখো হি লিভস ইন ঢাকা, ঢাকা এবং বাংলাদেশকে পৃথক করার জন্য মাঝখানে কমা বসাতে হবে। পরেরটি দেখো শি ওয়াজ বর্ন অন মে 1, 2025। তো দেখো এখানে পর দুটি সাল আছে, অর্থাৎ তারিখ আছে, তারিখ এবং সালকে পৃথক করার জন্য কমা বসাতে হয়েছে। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 3 নম্বর রুল। তো 3 নম্বর রুলটি দেখো ফুল স্টপের ব্যবহার, কোথায় কোথায় ফুল স্টপ বসাতে হবে। তো দেখো অ্যাসার্টিভ মানে হলো বর্ণনামূলক, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক এবং অপটেটিভ ইচ্ছাসূচক সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। তো দেখো কোথায় কোথায় ফুল স্টপ ব্যবহৃত হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ মানে কি বর্ণনামূলক, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসাতে হয়। তো দেখো রাকিব রিডস এ বুক। তো দেখো এই সেন্টেন্সটি কিন্তু অ্যাসার্টিভ, রাকিব বই পড়তেছে। তো দেখো এটি তারা বর্ণনা বুঝিয়েছে, সুতরাং এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এর শেষে ফুল স্টপ বসিয়েছি। পরেরটি দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো দেখো এটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক, অর্থাৎ সর্বদা সত্য কথা বলো, এরপরেও ফুল স্টপ বসাতে হবে। পরেরটি দেখো মে আল্লাহ ব্লেস ইউ, এটি হলো অপটেটিভ ইচ্ছাসূচক বাক্য, এর শেষেও ফুল স্টপ বসাতে হবে। তো দেখো আমি এখানে একটি নোট দিয়েছি, নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, মাঝখানে কোনো কনজাংশন না থাকলে বুঝতে হবে আগের বাক্যটি শেষ হয়েছে। তো তোমরা কিভাবে বুঝবে একটি বাক্য শেষ হয়েছে? কোনো নতুন সাবজেক্ট আসবে, আবার নতুন ভার্ব আসবে, এবং মাঝখানে কোনো কনজাংশন না থাকলে বুঝতে হবে আগের বাক্যটি শেষ হয়েছে। তো দেখো আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। তোমাদের ক্লাস ইনশাল্লাহ আমি এভাবেই প্রতিনিয়ত নিব। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে
রকিবুল 24 এর অবশ্যই যে ক্লাসগুলো তোমরা দেখবা সে ক্লাসগুলো শেয়ার করে দিবা। 4 নম্বর রুলটি দেখো, প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর প্রপার নাউন, নির্দিষ্ট নাম, ব্যক্তি, স্থান বা প্রতিষ্ঠান ইত্যাদি, বার, মাস, নির্দিষ্ট ভৌগোলিক স্থান, পাহাড়, পর্বতমালা, নদী, সাগর, বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা, কবিতার লাইনের প্রথম অক্ষর, প্রোনাউন আই আমি অর্থে, উপাধি যে কোনো টাইটেল, সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন, সিটির সম্বোধন, সমাপ্তি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, বিমান, ট্রেন, জাতি, ধর্ম ইত্যাদি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো দেখো ঢাকা একটি নাম, এর ডিটি ক্যাপিটাল লেটারে লিখেছি, আবার দেখো বাংলাদেশ নাম এটিও ক্যাপিটাল লেটারে লিখতে হয়েছে। পরেরটি দেখো, হি ভিজিটেড দ্য তাজমহল লাস্ট ফ্রাইডে। তো দেখো তাজমহল নাম, সুতরাং এটি আমি ক্যাপিটাল লেটারে লিখে দিয়েছি। ফ্রাইডেও কিন্তু দিনের নাম, এর প্রথম অক্ষরটিও বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখেছি। পরেরটি দেখো, মিস্টার আলম পিএইচডি ইজ মাই টিচার। তো দেখো পিএইচডির পিটি এটি কিন্তু একটি সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপকে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। নামের ক্ষেত্রেও আমি দেখো ক্যাপিটাল লেটার লিখে দিয়েছি। এরপরে দেখো আই থিঙ্ক আই শুড গো। পরেরটি দেখো, দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ। তো দেখো বে বিটি ক্যাপিটাল লেটার, এরপরে দেখো বেঙ্গল এরও বিটি ক্যাপিটাল লেটারে লিখেছি। অর্থাৎ যে কোনো নাম, পাহাড় পর্বত, নির্দিষ্ট কাউকে সম্বোধন করা, আই সর্বদা ক্যাপিটাল লেটারে তোমাদেরকে লিখতে হবে। দেখো আমি এখানে আরেকটি নোট দিয়েছি, নোটটি দেখো এক্সক্লামেশন মার্ক এবং অ্যাপোস্ট্রফি সংক্রান্ত। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ যেটা দ্বারা বিস্ময় সূচক বাক্য, এর শেষে এবং ইন্টারজেকশন আবেগ সূচক শব্দ, যেমন আবেগ সূচক শব্দগুলো দেখো অ্যালাস, অ্যালাস, হুররা, এরপরে দেখো ও, এর শেষে নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ এই বিস্ময় সূচক পাংচুয়েশনটি ব্যবহার করতে হবে। যেমন দেখো হোয়াট, হোয়াট এ ফুল আই অ্যাম, হোয়াট এ ফুল আই অ্যাম, এখানে দেখো আমি আশ্চর্যবোধক চিহ্ন বসিয়েছি। পরেরটি দেখো অ্যালাস, অ্যালাস আই অ্যাম আনডান, অ্যালাস আই অ্যাম আনডান, অ্যালাসের পরেও প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। তো দেখো আমি এখানে আরেকটি নোট দিয়েছি, নোটটি দেখো কিছু ওয়ার্ড সংক্ষিপ্ত করার সময় অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো সংক্ষিপ্ত করার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। এটি ক্যাপিটাল লেটারের নিয়ম নয়, বরং অ্যাপোস্ট্রফি নিয়মে ব্যবহৃত হয়। যেমন দেখো কোনো বাক্যের মধ্যে ডু নট থাকলে এটাকে করতে হয় ডন্ট। এরপরে দেখো ক্যান নটকে মাঝখানে অ্যাপোস্ট্রফি দিয়ে করতে হয় ক্যান্ট। এরপরে দেখো আই অ্যাম, আই অ্যামকে আই অ্যাম লিখতে হয়। এরপরে দেখো ইজ নট, ইজ নটকে ইজেন্ট লিখতে হয়। এরপরে দেখো আর নট, আর নটকে আর এড লিখতে হয়। হি ইজকে লিখতে হয় অ্যাপোস্ট্রফি এস দিয়ে। তোমরা এই অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারগুলো পড়ে নাও, কারণ তোমাদের পাংচুয়েশনের ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফি এস এরও ব্যবহার করতে হয়। আমি তোমাদেরকে এতক্ষণ ধরে পাংচুয়েশনের 4টি রুল শিখালাম, এগুলো হলো সাধারণ পাংচুয়েশন রুল। এখন আমি তোমাদেরকে 5 নম্বর রুল ইনভার্টেড কমা স্ট্রাকচার, ইনভার্টেড কমার স্ট্রাকচারের রুল তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো তোমাদেরকে তোমরা কিভাবে বুঝবা কোন পাংচুয়েশনটি ইনভার্টেড কমার হবে। তো দেখো বক্তার কথা বা কোনো উদ্ধৃতি হুবহু তুলে ধরতে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক ব্যবহার করা হয়। সাধারণত বাক্যের মধ্যে কি থাকবে, সেড থাকবে, রিপ্লাইড থাকবে, আস্কড থাকবে, টোল্ড থাকবে। এরপরে দেখো এক্সক্লাইম থাকবে, ইত্যাদি থাকলে, ইত্যাদি রিপোর্টেড ভার্ব থাকলে বুঝতে হবে এই পাংচুয়েশনটি ইনভার্টেড কমার পাংচুয়েশন। সাধারণত সেড, রিপ্লাইড, আস্কড, টোল্ড এই ওয়ার্ড কয়টি থাকলে বুঝতে হবে সেটি ইনভার্টেড কমার
পাংচুয়েশন। তো দেখো ইনভার্টেড কমার পাংচুয়েশনের রুল তোমাদেরকে শিখিয়ে দিই। বক্তা থাকবে ইনভার্টেড কমার বাইরে, সর্বদা বক্তা থাকবে ইনভার্টেড কমার বাইরে এবং বক্তব্য থাকবে ইনভার্টেড কমার ভেতরে। ইনভার্টেড কমার প্রথম অক্ষর তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন দেখো হি সেড টু মি, তো দেখো হি সেড টু মি, সে আমাকে বলল, এটা কিন্তু বক্তা। আর বক্তাকে অবশ্যই ইনভার্টেড কমার বাইরে রাখতে হবে এবং এখানে একটি কমা বসাতে হবে। তার বক্তব্যটি দেখো হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। তো দেখো ইনভার্টেড কমার এটি কিন্তু বক্তব্য, বক্তব্যকে সর্বদা ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। পরেরটি দেখো, প্রথমে বক্তব্য হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল, ইনভার্টেড কমার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার। এরপরে দেখো আসতেছে বক্তা, তো বক্তা কি লিখতেছে হি সেড টু মি, সে আমাকে বলল। পরেরটি দেখো হি সেড টু মি, প্রথমটি বক্তা, বক্তা ইনভার্টেড কমার বাহিরে, এখানে কমা বসাতে হবে। এরপরে দেখো ডু ইউ নো, ডু ইউ নো, তো ইনভার্টেড কমার প্রথমটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যেহেতু এটি বক্তব্য তাই তোমাদেরকে এটিকে ক্যাপিটাল, এটিকে অবশ্যই তোমাদেরকে ইনভার্টেড কমার ভেতরে রাখতে হবে। ডু সাহায্যকারী ভাব, সাহায্যকারী ভাব থাকলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। পরেরটি দেখো ডু ইউ নো, ডু ইউ নো বক্তব্য, বক্তব্য সর্বদা ইনভার্টেড কমার ভেতরে থাকে। ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো দেখো ডু ইউ নো, তো দেখো এখানে সাহায্যকারী ভাব আছে, সুতরাং তোমাদের এখানে কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এরপরে দেখো হি সেড টু মি, বক্তা। তো তোমরা, আমি তোমাদেরকে যতটুকু রুল শেখালাম তোমরা জাস্ট এই রুলগুলো এতটুকু মনে রাখো, আপাতত এতটুকু মনে রাখো। তোমাদেরকে একটু পরেই কিন্তু আমি তোমাদের বোর্ড প্রশ্ন সমাধান করে দিব, তখন তোমরা এগুলো আরো সহজভাবে বুঝতে পারবা। বোর্ড কোশ্চেন সলিউশন, বোর্ড কোশ্চেন সলিউশন, তোমাদের বিগত সালে যে লাস্ট যে দুটি পরীক্ষা হয়েছে সে দুটি পরীক্ষার প্রশ্নের সমাধান এখন করে দিব। এনইউ ডিগ্রি পাস বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2021। তো দেখো প্রথমে তোমরা কি করবা, প্রথমে তোমরা বাক্যগুলোকে একবার পড়ে নিবা। তো দেখো ওয়েল ইটস মেনি ইয়ার সিন্স উই ফার্স্ট মিট, হাউ টাইম ডাজ ফ্লাই, হাউ টাইম ডাজ ফ্লাই, ওয়ার none of us getting any younger, do you remember the first time I saw you asked me to Lanson। তো দেখো এই বাক্যের মধ্যে সেড নাই, টোল্ড নাই, রিপ্লাইড নাই, অ্যান্সার্ড নাই, যেহেতু এগুলো নাই সুতরাং এটি ইনভার্টেড কমার পাংচুয়েশন হবে না। যদি কোনো বাক্যের মধ্যে সেড, রিপ্লাইড, আস্কড এগুলো থাকে তখন তোমাদেরকে ইনভার্টেড কমার পাংচুয়েশন করতে হবে। আর যদি ইনভার্টেড কমার এগুলো দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাধারণ পাংচুয়েশন করতে হবে। তো দেখো এখন আমি এই প্রশ্নটির সমাধান করে দিই। প্রথমে দেখো কি আছে, ওয়েল আছে। তো দেখো বাক্যের প্রথম যে লেটারটি থাকবে সেটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এখানে ডাব্লিউটি ক্যাপিটাল লেটারে হবে। তো দেখো ওয়েল, ফাইন, ইয়েস, নো, ওয়েল, ফাইন, ইয়েস, নো এগুলো যেখানেই থাকুক না কেন এরপরে তোমাদেরকে কমা বসাতে হবে, এখানে তোমাদেরকে একটি কমা বসাতে হবে। তো দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ওয়েল হলো এক্সক্লামেটরি ওয়ার্ড বা ভূমিকা সূচক শব্দ হওয়ায় এর আগে কমা বসবে। এরপরে দেখো ইটস মেনি, তো দেখো আইটি এরপরে যদি এস থাকে এর মাঝখানে তোমাদেরকে অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে, আমি এখানে অ্যাপোস্ট্রফি এস বসালাম। তো দেখো ইটস মেনি ইয়ার সিন্স উই ফার্স্ট মিট, উই ফার্স্ট মিট। তো দেখো এরপরে দেখো হাউ, নতুন সাবজেক্ট শুরু হয়েছে, হাউ, হাউ দেখো এখানে কিন্তু নতুন সাবজেক্ট শুরু হয়েছে, তোমরা কিভাবে বুঝবা, কারণ দেখো এটি ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড থাকলে বুঝতে হবে সেখান থেকে বাক্যটি শেষ। তো দেখো এই যে বাক্যটি তোমরা দেখতেছো এই বাক্যের শুরুতে কিন্তু প্রশ্নবোধক যেমন সাহায্যকারী ভাব, ডাব্লিউএস কোশ্চেন বা মডাল ভার্ব দেওয়া নাই, যেহেতু এগুলো কোনো কিছু দেওয়া নাই সুতরাং এখানে তোমাদেরকে কি করতে হবে, ফুল স্টপ বসাতে হবে। তো দেখো ওয়েল
ইটস মেনি ইয়ার সিন্স উই ফার্স্ট মিট। এর বাংলা অর্থ হলো যাই হোক আমাদের প্রথম দেখা হওয়ার পর অনেক বছর কেটে গেছে। এরপরে দেখো হাউ। তো দেখো ফুল স্টপের পরে প্রথম যে লেটারটি থাকবে সেটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো দেখো আমি এখানে এসটি ক্যাপিটাল লেটারে লিখলাম। হাউ টাইম ডাস ফ্লাই, হাউ টাইম ডাস ফ্লাই। এরপরে দেখো এখানে আছে উই আর। তো দেখো হাউ টাইম ডাস ফ্লাই। তো দেখো ডাব্লিউএস, এরপরে দেখো সাহায্যকারী ভাব। হাউ টাইম কিন্তু পুরোটাই ডাব্লিউএস কোশ্চেন। এরপরে দেখো কি আছে সাহায্যকারী ভাব, ডাব্লিউএস সাহায্যকারী ভাব। এরপরে কি আছে মূল ভাব। এরপরে দেখো এখানে কোনো বাকি অংশ দেওয়া নাই, ও আর কিন্তু এখানে পরের অংশে চলে যাবে। তো দেখো এখানে তোমাদেরকে সাইন অফ, সাইন অফ এক্সক্লামেশন বসাতে হবে, অর্থাৎ এখানে তোমাদেরকে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসাতে হবে। তো আমি এখানে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসালাম। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে কেন আশ্চর্যবোধক চিহ্ন বসাতে হবে? কারণ এই বাক্যটি দিয়ে গভীর আবেগ বিস্ময় প্রকাশ করা হয়েছে। এর বাংলা অর্থ দেখো সময় কি দ্রুত চলে যায়, সময় কি দ্রুত চলে যায়। এটি দ্বারা কিন্তু আশ্চর্য বুঝিয়েছে, তাই এখানে সাইন অফ এক্সক্লামেশন বসিয়েছি। এরপরে দেখো এখানে একটি যেহেতু পাংচুয়েশন বসিয়েছি, পরের যে লেটারটি থাকবে সেই লেটারটি কি করতে হবে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে উই, এরপরে এখানে একটি অ্যাপোস্ট্রফি বসাতে হবে উই আর। তো এখানে হলো কি উই আর নান অফ আস গ্রেটিং এনি ইয়াঙ্গার, গ্রেটিং এনি ইয়াঙ্গার। এরপরে দেখো ডু। তো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি তোমরা দেখো কি আছে ডাব্লিউএস কোশ্চেন, এরপরে মডাল ভার্ব অথবা সাহায্যকারী ভার্বের পরে যদি তোমরা কি পাও সাবজেক্ট পাও, সাহায্যকারী ভার্বের পরে যদি সাবজেক্ট পাও তাহলে বুঝতে হবে সেখান থেকে বাক্যটি শেষ। তো দেখো ডু কিন্তু সাহায্যকারী ভার্ব। এরপরে যেহেতু সাবজেক্ট আছে সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ। যেহেতু এখান থেকে বাক্যটি শেষ সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। এখানে দেখো এখানে কিন্তু কি নাই সাহায্যকারী ভার্বও নাই, ডাব্লিউএস কোশ্চেনও নাই, মডাল ভার্বও নাই, সুতরাং এখানে তোমাদেরকে একটি ফুল স্টপ বসাতে হবে। তো দেখো এখানে কি আছে ফুল স্টপ আছে, যেহেতু এখানে ফুল স্টপ আছে ফুল স্টপের পরে কি আছে দেখো ডু আছে, এই ডু এর ডিটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো দেখো ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স। তো দেখো আই স, এরপরে দেখো সাবজেক্ট, সাবজেক্ট আছে ইউ, নতুন সাবজেক্ট নতুন ভার্ব, নতুন সাবজেক্ট নতুন ভার্ব, মাঝখানে কোনো কনজাংশন নাই সুতরাং বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ। এখানে যেহেতু নতুন সাবজেক্ট শুরু হয়েছে এবং নতুন ভার্ব আছে সুতরাং তোমাদেরকে বাক্যটি এখান থেকে শেষ করতে হবে। বাক্যের শুরুতে যেহেতু কি আছে বাক্যের শুরুতে যেহেতু সাহায্যকারী ভাব আছে সুতরাং তোমাদেরকে এখানে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। বাক্যের শুরুতে সাহায্যকারী ভাব ডু ডাজ ডিড, ডাব্লিউএস কোশ্চেন বা মডাল ভার্ব থাকলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। আবার দেখো নতুন সাবজেক্ট ইউ, এখানে দেখো যেহেতু এখানে নতুন বাক্য শুরু হয়েছে এখানে ইউকে তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপরে দেখো ইউ আস্কড মি টু, ইউ আস্কড মি টু লাঞ্চন। তো দেখো ইউ কিন্তু এখানে মডাল ভাব সাহায্যকারী ভাব কিছু দেওয়া নেই সুতরাং এখানে তোমাদেরকে একটি ফুল স্টপ বসাতে হবে। তো এর বাংলা অর্থ দেখো তোমার কি মনে আছে সেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স। তোমার কি মনে আছে তোমার কি মনে আছে সেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম। এরপরে দেখো ইউ আস্কড মি টু লাঞ্চন, ইউ আস্কড মি টু লাঞ্চন, তুমি আমাকে মধ্যাহ্নভোজের জন্য বলেছিলে। তো দেখো এখানে কিন্তু দুজন ফ্রেন্ডের কথোপকথন বোঝানো হয়েছে। তোমরা চাইলে শেষে কি করতে পারো এখানে ইনভার্টেড কমাও ইউজ করতে পারো। তোমরা যদি এভাবে ইনভার্টেড কমা ইউজ করে লেখো তাহলেও সঠিক হবে, আর যদি ইনভার্টেড কমা না দাও তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 2 নম্বরে। তো দেখো এটি তোমাদের সর্বশেষ বোর্ড প্রশ্ন, ডিগ্রি বোর্ড প্রশ্ন এক্সামিনেশন 2022।
তো দেখো এই বাক্যের শুরুতে কি আছে, এই বাক্যের শুরুতে সেড আছে, যেহেতু এই বাক্যের শুরুতে সেড আছে সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এটি ইনভার্টেড কমার পাংচুয়েশন হবে। এই বাক্যের শুরুতে সেড আছে সুতরাং বুঝতে হবে এটি ইনভার্টেড কমার তোমাদেরকে পাংচুয়েশন করতে হবে। তো দেখো আহসান said to his younger brother, will you not go to college today? No, replied his younger brother, you must be attentive to your studies, said আহসান। তো দেখো কোনো বাক্যের মধ্যে said, replied, asked এগুলো থাকলে তোমাদেরকে বুঝতে হবে সেটি ইনভার্টেড কমার পাংচুয়েশন। তো ইনভার্টেড কমার পাংচুয়েশনে আমি তোমাদেরকে একটি শর্টকাট নিয়ম শিখিয়ে দেই। প্রথমে তোমরা কি করবা, খাতার মধ্যে রাফ করে নিবা, আগে নামগুলো খুঁজে দেখবা কোথায় কোথায় নাম আছে, সেই নামগুলোকে ক্যাপিটাল লেটারে লিখে ফেলবা। তো দেখো এখানে কি আছে, এখানে আছে আহসান, তো এ কে আমি ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। তো আমি এ কে ক্যাপিটাল লেটারে লিখলাম। এরপরে দেখো আবার কোথায় আহসান আছে, এখানে আহসান আছে, তো এ কে আমি এখানেও ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। এরপরে তোমাদেরকে বাক্যের মধ্যে খুঁজে বের করতে হবে কোথায় নো আছে এবং কোথায় ইয়েস আছে। তো দেখো এই বাক্যের মধ্যে নো আছে, এখানে নো থাকলে এন কে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, নো ইয়েস যেখানেই থাকুক না কেন তা ক্যাপিটাল লেটারেই লিখতে হবে ইনভার্টেড কমার ক্ষেত্রে, এবং নো এবং ইয়েস এর পরে একটা কমা দিতে হবে। এতটুকু তোমরা ঠিক রাখো। এখন দেখো, এখন তোমাদেরকে কি করতে হবে, বক্তা এবং বক্তব্য খুঁজে বের করতে হবে। তো দেখো আহসান said to his younger brother, আহসান said to his younger brother। তো দেখো এটি কিন্তু কি, এটি হলো বক্তা। তো বক্তা কি থাকবে, ইনভার্টেড কমার বাইরে থাকবে, বক্তা শেষ হলে একটা কমা বসাতে হয়, যেহেতু এখানে বক্তা শেষ হয়েছে তাই আমি এখানে একটি কমা বসিয়েছি। আহসান said to his younger brother, আহসান তার ছোট ভাইকে বলল, এটি বক্তব্য, সরি এটি হলো বক্তা, তাই বক্তাকে আমি ইনভার্টেড কমার বাইরে রেখেছি। তো দেখো বক্তার পরে বক্তব্য শুরু হয় আর বক্তব্য সর্বদা ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। আমি এখানে ইনভার্টেড কমা লিখলাম, ইনভার্টেড কমার প্রথম যে লেটারটি থাকবে সেটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়, এখানে ডাব্লিউ কে আমি ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। উইল ইউ নট গো টু কলেজ টুডে, এরপরে দেখো নো রিপ্লাইড। তো দেখো উইল ইউ নট গো টু কলেজ টুডে, তো দেখো এখান থেকে কিন্তু বাক্যটি শেষ হয়ে গেছে। তো দেখো যেহেতু বাক্যটি শেষ হয়েছে এর সামনে আছে উইল কিন্তু মডাল ভাব থাকলে বাক্যের শেষে তোমাদের কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আর এটি কিন্তু কি বক্তব্যকে কি করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। তো ইনভার্টেড কমার আমি ভিতরে রাখলাম। তো দেখো আহসান said to his younger brother, আহসান তার ছোট ভাইকে বলল, উইল ইউ নট গো টু কলেজ টুডে, তুমি কি আজ কলেজে যাবা না, তুমি কি আজ কলেজে যাবা না। তো দেখো আহসানের বক্তা এবং বক্তব্য কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো নো রিপ্লাইড হিজ ইয়াঙ্গার ব্রাদার, তো দেখো তার ইয়াঙ্গার ব্রাদার কি বললো, নো মানে না। তো প্রথমে কি আছে, প্রথমে আছে বক্তব্য, তো বক্তব্যকে কি করতে হবে, ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তো দেখো আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, বক্তব্যটি হলো কি নো মানে না। তো বক্তা কোথায়, বক্তা হলো পরে, রিপ্লাইড ইজ ইয়াঙ্গার ব্রাদার, এটি হলো বক্তা। তো বক্তা যেহেতু পরে সুতরাং বক্তার পরে কি করতে হবে, তোমাদেরকে একটি ফুল স্টপ বসাতে হবে। তো দেখো প্রথম বক্তা আহসান তার ব্রাদারকে বলল, এটা পেলাম আমরা বক্তা, এরপরে বক্তব্য, এরপরে দেখো প্রথমে পেলাম বক্তব্য, এরপরে পেলাম আমরা কি বক্তা। এখন দেখো পরে দেখো এখানে কি আছে, এখানে ফুল স্টপ আছে, ফুল স্টপের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়, আমি এখানে ইউ কে ক্যাপিটাল লেটারে লিখলাম। তো দেখো ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডিজ, ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডিজ সেড আহসান। তো দেখো এখানে কি সেড আহসান কি বক্তা, বক্তা পেলাম কোথায়, বক্তা পেলাম পরে,
তো এর শেষে একটি তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। তো দেখো এটি যেহেতু বক্তা, তা বক্তার আগে কি হবে? বক্তব্য। তো বক্তব্য কি? বক্তব্য হলো এটি, আর বক্তব্য সর্বদা ইনভার্টেড কমার ভেতরে থাকে। তো আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করলাম, যেহেতু বক্তব্যকে কি করতে হবে? ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এখানেও তোমাদেরকে কি করতে হবে? এখানেও তোমাদেরকে ইনভার্টেড কমা বসাতে হবে। তো আমি এখানে ইনভার্টেড কমা বসিয়ে দিলাম। তো দেখো এর বাংলা অর্থটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে তোমাদেরকে বক্তা এবং বক্তব্য খুঁজে বের করতে হবে। একটি বাক্যের মধ্যে বক্তা এবং বক্তব্য, বক্তা আগেও থাকতে পারে, বক্তা পরেও থাকতে পারে। কোন কোন বাক্যের মধ্যে আগে তোমরা বক্তব্য পাবা, এরপরে বক্তা পাবা। যেমনটি দেখো, আহসান সেড টু হিজ ইয়াঙ্গার ব্রাদার, আহসান তার ছোট ভাইকে বলল। তো দেখো এটি কিন্তু বক্তা। উইল ইউ নট গো টু কলেজ টুডে, তুমি কি আজ কলেজে যাবা না? তুমি কি আজ কলেজে যাবা না? এটি হলো বক্তব্য। আবার দেখো পরের বক্তার বক্তব্য হলো নো, না। রিপ্লাইড হিজ ইয়াঙ্গার ব্রাদার, রিপ্লাইড হিজ ইয়াঙ্গার ব্রাদার, না, তার ছোট ভাই উত্তর দিল। এরপরে দেখো আবার আহসান কি বলল? প্রথমে বক্তব্য, ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডিজ সেড আহসান, তোমার পড়াশোনায় অবশ্যই মনোযোগী হতে হবে, আহসান বলল। তো দেখো আজকে আমি তোমাদেরকে দুটি বোর্ড প্রশ্ন সমাধান করে দিলাম, এবং তোমাদেরকে আমি 5টি পাংচুয়েশনের রুল শেখালাম। এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা 4 মার্কের মধ্যে 4 মার্কেই তুলতে পারবে।